এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুন্না নীল। ওনার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া। 2016 সালের শেষ দিকে, ডিসেম্বর মাসের দিকে ওনার বাবা চাকরির সুবাদে চলে আসেন গাজীপুরে। পরিবার নিয়ে উনি গাজীপুরে শিফট হন। তবে সেখানে এই মুন্না ভাইয়ের লেখাপড়াতে ব্যাঘাত হতে পারে এই চিন্তা করে তাকে পাঠিয়ে দেওয়া হয় নীলফামারীতে তার নানার বাড়িতে। তো দাদার বাড়ি কিশোরগঞ্জ উপজেলায় হলেও নীলফামারী সদর উপজেলাতেই কিন্তু তার নানার বাড়ি ছিল। নানার বাড়িতে থেকে লেখাপড়া করবেন এমনটাই সিদ্ধান্ত হয়। উনি 2017 সালের শুরুর দিকে লোকাল একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস 3-তে ভর্তি হন। সেখানে উনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেন। 2020 সালে ক্লাস 6-এ নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে উনি ভর্তি হন। নানার বাড়ি থেকে এই স্কুলের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। প্রতিদিন আসা যাওয়া করা ক্লাস 6-এর একটা বাচ্চা ছেলের জন্য নিঃসন্দেহে অনেক কঠিন ব্যাপার। আর ওনার যে স্কুল, সেই স্কুলে কিন্তু হোস্টেলও ছিল। স্কুলটা প্রতিষ্ঠিত হয় অনেক আগে, ব্রিটিশ পিরিয়ডে, কিন্তু এই যে হোস্টেলটা প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে। 4 তলা বিশিষ্ট একটা হোস্টেল। ওই হোস্টেলে সবাই সিট পেত না, শুধু যাদের বাড়ি দূরে তাদেরকেই সেখানে অ্যালাউ করা হতো। তো ওনার যেই রুম, এই রুমটা ছিল 3 তলাতে। 3য় তলার 2 নাম্বার রুমে ওনাকে থাকতে দেওয়া হয়। লেখাপড়া চলছে, সবকিছু ঠিকঠাক, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এভাবে কিন্তু উনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ উঠেছেন। আর ঘটনাটি ঘটে মূলত 2025 সালের 18ই রমজানে। সেখান থেকেই শুরু, অর্থাৎ এই 2025 সালের রমজান মাসের ঘটনা এটা। উনি কিন্তু ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ব্যাপক একটা নেশা তৈরি করেছিলেন, আগ্রহের একটা জায়গা তৈরি করেছিলেন। খেলতে পারতেন ভালো, তবে উনি মূলত উইকেট কিপারের দায়িত্বে থাকতেন। পিছনে এই যে বল কিপিং করে যারা, তো এই কাজটা উনি করতেন। দেখা যেত যে বল যদি পেছন দিকে চলে যেত, এটা নিয়ে আসার দায়িত্বটা ওনার উপরেই পড়তো। বিভিন্ন সময় তো খেলাধুলা করেছেন, এক একজন এক এক রকম ভাবে বলটা ব্যাট দিয়ে হিট করে, এক এক জায়গায় যায়, ফিল্ডাররা নিয়ে আসে। ওনাকে কিন্তু সেভাবে যেতে হতো না। হ্যাঁ, যেতে হতো, মাঝে মাঝে যেতে হতো। এই যে এতদিন ধরে খেলছেন, তেমন কোনো সমস্যা কিন্তু হয়নি। তো ওনাদের যে হোস্টেলটা, এই হোস্টেল পেছন সাইডে আসলে কেউ যেতে চাইতো না। নর্মালি কারো যাওয়ার প্রয়োজনও হতো না। পেছনটা বেশ জঙ্গল টাইপের আর কি, ওখানে কেউ যেতেও না, প্রয়োজনও হতো না। উনি কিন্তু কখনোই এই এত বছরে পেছন দিকটাতে যান নাই। তবে ওনার যে রুমটা ছিল, এই রুমে ওনার যেই বিছানাটা ছিল, এটা উত্তর দক্ষিণ বরাবর ছিল। রুমের যেই জানালা, এটা কাচের ছিল, সেখান দিয়ে কিন্তু ওই জঙ্গলটা দেখা যেত। রাতের বেলা তো হর হামেশাই নজর পড়তই। জানালাটা খোলাও রাখতেন গরমকালে বাতাস আসার জন্য, কিন্তু কখনো কিন্তু কোনো প্যারানরমাল সমস্যা ওনার সাথে হয়নি। এখন ওই সময় যখন খেলছিলেন, তখন হয় কি, যিনি ব্যাটসম্যান ছিলেন উনি আসলে বেশ কবজিতে জোরওয়ালা মানুষই ছিলেন বলতে হবে। এমন ভাবে বলটা হিট করেছেন, ওই বলটা 4 তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়ে। এরকম কিন্তু কখনো হয়নি। সাধারণত যত জোরেই আঘাত করা হোক, 4 তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়বে, এমনটা ইতোপূর্বে হয়নি। এখন সবার তো আর একরকম শক্তি থাকবে, বিষয়টা এরকম না। হয়তো সে পেরেছে, আর এটাও অস্বাভাবিকও কিছু না। যেহেতু বলটা পেছন দিকে চলেই গেছে, বলটা তো আনতে হবে। ওনারা কিন্তু রমজান মাসে আসরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ খেলতেন, এরপর ইফতার করার জন্য চলে আসতেন। প্রতিদিন তো খেলতেন, তাই রমজান মাসে ওভাবেই ওনারা খেলতেন, ওভাবে মেনটেন করতেন সময়টা। এই সাইডটা ছিল ওনার পেছন দিকে। এই জন্য সবাই বলছে যে এই মুন্না যা বল নিয়ে, বল নিয়ে। মুন্না ভাই তো বল আনতে যেতে চান না, কেননা ওই জায়গাটা আসলে মানুষ শূন্য, তো কেউ যেত না, জঙ্গলের মতো। উনি বললেন যে আমি একা একা যাবো না, আমার সাথে লোক লাগবে। কেউ আর যেতে চায় না, বলে না তোকেই আনতে হবে। উনিও যেতে চান না। এইভাবে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর উনি চিন্তা করেন, ধুর যাই তো, কি হবে, নিয়ে আসি। বলটা উনি আনার জন্য ওই দিকটাতে গিয়েছেন। তখন তো সন্ধ্যা লাগে না, ইফতারের আরো বেশ কিছুক্ষণ আগে, আসরের ঠিক পর পর। আলো তখন বেশ ভালোই ছিল। উনি অনায়াসেই বলটা খুঁজেও পেয়ে যান। উনি যখন বলটা হাত দিয়ে উঁচু করেছেন,
তখনই মনে হলো ওনার শরীরটা কেন যেন একটু ভার হয়ে গেল, শরীরটা মনে হচ্ছে কেঁপে উঠলো হঠাৎ করে। ওনার কাছে মনে হলো উনি এমন একটা জায়গায় আছেন, এই জায়গাটা মনে হচ্ছে কোন একটা কবরস্থানের মতো, উঁচু উঁচু জায়গা মনে হচ্ছে আশেপাশে রয়েছে। আসলে বিষয়টা তো এরকম না, এই জায়গা তো উনি জানালা দিয়ে সবসময় দেখেন। হঠাৎ করে ওনার কাছে এমনটা মনে হয়। উনি দ্রুত ওখান থেকে চলে আসেন, আবার খেলা শুরু করেন। কিছু সময় খেলার পর ওনারা ইফতার করার জন্য আবার হোস্টেলে চলে যান। ইফতার করেন, মাগরিবের নামাজ পড়েন, এরপরে কিছুক্ষণ লেখাপড়া করেন, আবার এশার নামাজ তারাবি এটার জন্য চলে যান। তো সবকিছু শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, বলতে সাহরি করতে হবে। এই জন্য ওনারা মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়তেন। শুয়ে পড়েছেন। উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার রুমে কিন্তু মাত্র একজন ছিল। ওনাদের ওই রুমটাতে 3 জন ছিল, সবসময় 3 জন থাকতো, তবে একজন ওই সময় অনুপস্থিত ছিল, তার নাম হচ্ছে রিশাদ, যে 9ম শ্রেণীতে পড়তো। আর ওনাদের ব্যাচে একজন পড়তো, তার নাম হচ্ছে আবু বকর। এই আবু বকরটা ছিল, রিশাদ বাড়িতে চলে গিয়েছিল। এই আবু বকর কিন্তু তখন ঘুমাচ্ছিল, মুন্না ভাইও ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে মুন্না ভাই চোখ খোলেন, কেন জানি ওনার ঘুম ভেঙে যায়। উনি হালকা হালকা একটু ঘুমে আসছিলেন, সেটাও চলে যায়, ওই ভাবটা, তন্দ্রাচ্ছন্ন ভাবটা চলে যায়। উনি চোখ খুলে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো কিছু একটা, চুল মনে হচ্ছে বাতাসে ভাসছে, চোখ দুটো দেখা যাচ্ছে, বড় বড় চোখ। ওই জিনিসটা কি করলো, সোজা বাতাসে ভেসে এসে ওনার 2 হাত চেপে ধরলো। হাত চেপে ধরে ওনার ঘাড়ে এমন একটা কামড় বসালো, প্রচন্ড যন্ত্রণা ওনার হচ্ছিল। যন্ত্রণায় কুকড়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠলেন। এই চিৎকারে ওনার পাশে যেই আর একটা বেড রয়েছে আবু বকর, তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায়, যে ঘটনা কি হলো। তখন কিন্তু এই মুন্না ভাই তাকিয়েই ছিলেন, এমনটা না যে উনি ঘুমাচ্ছিলেন, ঘুমের ভেতরে উনি দুঃস্বপ্ন দেখেছেন, বিষয়টা এরকম না। তখন আবু বকর বলে, আরে মুন্না ভাই কি হয়েছে? উনি বলেন যে না, মনে হয় দুঃস্বপ্ন দেখছি নাকি, কেমন কি মনে হলো। আবার লাইট বন্ধ করে 2 জন শুয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার পাশে কেউ শুয়ে আছে, একই বেডে, আর নিঃশ্বাস ছাড়ছে, গরম নিঃশ্বাস ওনার ঘাড়ে এসে পড়ছে। উনি তাকানোর সাহস করছেন না। সাহস করে কি মনে করে একটা সময় তাকাতে বাধ্য হলেন। কোন এক অজানা আকর্ষণে উনি তাকিয়ে ফেলেন। তাকিয়ে এবারও উনি দেখতে পান একটা নারী অবয়ব ওনার পাশে শুয়ে আছে। আর ওই জিনিসটা তাৎক্ষণিক শূন্যে ভেসে ওঠে, আবারও ওনার উপর আক্রমণ করতে উদ্যত হয়। এবার উনি চিৎকার করে ওঠেন। এই যে আবু বকর, সে রুমের লাইট জ্বালায়, বলে, কি হয়েছে রে ভাই, কি হয়েছে, সমস্যা কোনো? উনি বলেন যে কি যেন একটা মনে হচ্ছিল আমার সাথে হচ্ছে। তখন এই আবু বকর বলে যে, ভাই দোয়া দরুদ পড়ে শুয়ে থাকেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তুমি দোয়া দরুদ পড়েছেন, ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম তো আসতে চায় না। ওই রাতের মতো কোনোভাবে রাতটা পার করেন। সাহরির ডাক কখন আসবে, কখন সবাই উঠবে, ডাকাডাকি করবে, এই জন্য সাহরি করে ফজরের নামাজ পড়ে আবার কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছেন। পরের দিন অন্যান্য দিনের মতো অতিবাহিত হয়। ওই দিনও খেলাধুলা করেছেন, তবে ওই দিন কিন্তু আর পেছন দিকে বলটা যায়নি। ইফতার করেছেন, ইফতারের পরে কিছু সময় বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করেছেন, এরপর তারাবি এটা পড়েছেন। রাতের বেলা খাবার খেয়ে যখন ঘুমাতে গিয়েছেন তখন বাধে এক বিপত্তি। যখন রুমের লাইট বন্ধ, আবু বকর শুয়ে আছে, ওনারও হালকা হালকা ঘুম আসছে, পুরোপুরি ঘুম তখনও আসেনি। হঠাৎ করে উনি দেখেন যে ওনার রুমের মধ্যে 4 থেকে 5টা অবয়ব, মনে হচ্ছে এগুলো বোরখা টাইপের কোনো কিছু পরা, নারী অবয়ব এটা বোঝা যাচ্ছে, এবং হাতে ধারালো ছুরি জাতীয় কোনো জিনিস আছে। এই জিনিসগুলো তার সামনে ভাসছে। উনি প্রথমে চোখ কচলেছেন যে আসলে কি আমি কি ঘুমের ঘরে দেখছি নাকি। পরে দেখা গেল না, উনি ঠিকই দেখছেন, কিন্তু উনি চিৎকার করতে পারছেন না। ওই জিনিসগুলো ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি ভয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন, পরে চোখ খুলে দেখেন যে না, কিছুই নেই। এরপর উনি আবার ঘুমানোর চেষ্টা করেন। উনি যখনই চোখ বন্ধ করেন, ওনার কাছে মনে হয় কি ওনার চোখের সামনে মনে হচ্ছে কেউ চোখ নিয়ে তাকিয়ে আছে। উনি যখন চোখ খোলেন, উনি দেখেন যে আসলেই তাই। ওনার চোখের কাছাকাছি মনে হচ্ছে কেউ একজন তার 2 চোখ খোলা রেখে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে একদম চোখের সাথে
তার চোখ লেগে যাবে। উনি তো চোখ বড় বড় করে দেখছেন, আরে এটা কি। হঠাৎ করেই ওই দুইটার চোখের উপরে পাতা পড়ে যায়, অর্থাৎ মনে হচ্ছে সে চোখ বন্ধ করে ফেলেছে। উনি চিন্তা করেন এটা কি মনের ভুল। উনি আবার নিজের চোখ বন্ধ করেন ঘুমানোর জন্য, কিন্তু এবারও দেখা গেল সেম একটা ব্যাপার। ওনার কাছে মনে হচ্ছে ওনার সামনে কেউ চোখ খুলে ওনার চোখের খুব কাছাকাছি চোখ নিয়ে ওনাকে দেখছে। উনি আবারও যখন তাকিয়েছেন সেম জিনিসটা দেখতে পান। এটা দেখার পর উনি তো চিৎকার করে ওঠেন। ওদিকে আবু বকরের ঘুম ভেঙে যায়। সে বলে, ভাই কি হয়েছে, কি হয়েছে? লাইট জ্বালায়, কিছুই নেই। ওই রাত্রে আর তেমন কিছু হয় না। পরের রাত্রে কিন্তু সেম ঘটনা। তবে ওই যে চতুর্দিকে যে 4-5টা অবয়ব দাঁড়িয়েছিল, বিষয়টা এরকম না। উনি চোখ বন্ধ করলেই ওনার কাছে মনে হতো যে কেউ তার চোখের কাছে চোখ নিয়ে তাকিয়ে আছে। উনি খুললে সেই চোখটা দেখতে পেতেন, ওই চোখটা আবার একা একাই বন্ধ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কি ধরনের একটা ভয়ঙ্কর সিচুয়েশন। এমনটা কিন্তু 3 দিন হলো। প্রথম রাত্রে তো ঘাড়ে কামড় দিল, তবে ঘাড়ে কামড় দেওয়ার পরে এখানে কামড়ের কোনো দাগ কিন্তু ওভাবে বোঝা যায়নি। প্রথম রাত্রে তো এটা হলো, পরের রাত্রে আর এক ধরনের জিনিস হলো, তৃতীয় রাত্রে দ্বিতীয় রাতের মতো ঘটনার পুনরাবৃত্তি কিছুটা হলো। এরপর উনি নানা বাড়িতে ফোন করেন, এই বিষয় বলেন। তখন নানা বাড়ি থেকে বলা হয় তুমি দ্রুত চলে আসো, এখন আপাতত থাকতে হবে না, এখানে একজন হুজুর আসে, তাকে দিয়ে একটু ট্রিটমেন্ট করাই। তো মুন্না ভাই তো চলে গিয়েছে নানা বাড়িতে। এসে হুজুরকে ডাকা হলো, হুজুর রুকিয়া করে দিলেন, তেল পানি এগুলো পরে দিলেন। বললেন যে রাতের বেলা তেলটা মেখে আর পানিটা কিছুটা অংশ খেয়ে যেন উনি শুয়ে থাকেন। তো উনি হোস্টেলে এই কাজটি করেছেন, সমস্যা কিন্তু ওভাবে বন্ধ হচ্ছে না, ঘটনা কিন্তু চলমান রয়েছে। উনি যখন দেখলেন যে এটা কাজ হচ্ছে না, আবার যখন যোগাযোগ করলেন তখন নানি বললেন যে এখন তো ঈদের আর বেশি দেরি নাই, এদিকে ঈদ সামনে, হোস্টেল ছুটির নোটিশও হয়ে গেছে, আর নোটিশ হওয়ার আগেই অনেকে বাড়িতে চলে গেছে। তারা তো আর এমন না যে অনেক দূর দূরান্তে বিভিন্ন জেলাগুলোতে বাড়ি, হ্যাঁ আছে, দিনাজপুরে বাড়ি আছে কারো কারো, তবে ঢাকাতে যেরকম সারা বাংলাদেশের লোকজন আসে ওখানে তো সেটা না, অনেকেই বাড়িতে চলে গেছে আর কি, অল্প কিছু লোকজন ছিল। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা এই হোস্টেল কেন্দ্রিক যেহেতু ঘটনাটা সূত্রপাত, এই জন্য কোনো কাজ সেভাবে হচ্ছে না। উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাবার পর আবার উনি যখন এই রুকিয়ার পানি তেল এই জিনিসগুলো উনি ব্যবহার করা শুরু করেন, আস্তে আস্তে এই সমস্যাটা চলে যায়। আল্লাহর রহমতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলে আছেন। ভাইয়া, মসজিদ এটা এমন জায়গা যা পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাগুলোর মধ্যে একটি জায়গা। কিন্তু যদি কোনো ইমাম সাহেব নিজেই বলেন এক রাতে তিনি মসজিদের ভিতরে এমন কিছু দেখেছিলেন যার কথা মনে পড়লে সে আজও তার শরীর কেঁপে ওঠে। আজকের ঘটনা পাঠিয়েছেন একজন ইমাম সাহেব মানুষ। আজকের ঘটনা বহু বছর আগের। তিনি বলেন সেদিন রাতে তিনি ভেবেছিলেন একজন মুসল্লি তাহাজ্জুদের নামাজের সময় এখানে নামাজ পড়তে আসছে, কিন্তু ফজরের নামাজের আগে তিনি বুঝতে পারেন যে ব্যক্তি তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিল সে আসলে মানুষ ছিল না। পাঠিয়েছেন মওলানা আবু তাহের সাহেব, সুনামগঞ্জ থেকে। 2017 সালের ঘটনা। আমি তখন একটি গ্রামের জামে মসজিদে নামাজ পড়াই। মসজিদটি ছিল প্রায় 80 বছরের পুরনো। দিনের বেলাতে মুসল্লিতে ভরা থাকতো, কিন্তু ইশারের পর পুরো এলাকা প্রায় ফাঁকা হয়ে যেত। মসজিদের পিছনে ছিল পুরনো কবরস্থান। গ্রামের বয়স্ক লোকেরা প্রায় বলতেন, হুজুর রাতের বেলা একা বেশি সময় থাকবেন না। আমি এসব কথায় খুব একটা গুরুত্ব দিতাম না। এক শীতের রাতে এশার নামাজ শেষ করে সবাই চলে যায়, আমি থেকে যাই মসজিদে, কারণ পরদিন জুমার খুতবার প্রস্তুতি নিতে হবে। রাত বাড়তে থাকে, 11টা, 12টা, 1টা, এভাবে পুরো মসজিদ যেন নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ দরজার বাহিরে কারো হাঁটার শব্দ পেলাম, ধাপ ধাপ করে। আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো কোনো মুসল্লি আসছে, কিন্তু এত রাতে সাধারণত কেউ আসে না। কিছুক্ষণ পর মসজিদের দরজা ধীরে ধীরে খুলল। একজন লোক ভিতরে ঢুকলো। সাদা পাঞ্জাবি, সাদা টুপি,
মাথা নিচু করে। লোকটি কিছু না বলে শেষ কাতারে গিয়ে দাঁড়ালো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কিছু বলবেন? কোনো উত্তর নেই। আমি ভাবলাম হয়তো তাহাজ্জুদ পড়তে আসছে, তাই আমি আর কিছু এক্সট্রা ভাবে জিজ্ঞাসা করলাম না। রাত তখন প্রায় 2টা বেজে গেছে। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। হঠাৎ খেয়াল করলাম লোকটা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে, একটুও নড়েনি। আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আরো কিছুক্ষণ পর আমি আবার তাকালাম, দেখলাম লোকটা এখনো দাঁড়িয়ে আছে একই ভঙ্গিতে, একই ভাবে। তখন আমি উঠে তার দিকে হাঁটতে শুরু করলাম। আমি যত কাছে এগোচ্ছি আমার বুক তত ভারী হয়ে আসছে। লোকটার কাছে গিয়ে বললাম, ভাই আপনার কি শরীর খারাপ? সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি জমে গেলাম, কারণ তার মাথায় বা তার মুখে কোনো চোখ ছিল না। চোখের জায়গায় শুধু কালো অন্ধকার। আমার গলা শুকিয়ে গেল। আমি এক পা পিছিয়ে এলাম। ঠিক তখনই সেই ব্যক্তিটা প্রথম কথা বলল, হুজুর। যার গলা ছিল একদম মানুষের মতো না, মনে হলো অনেকগুলো গলা একসাথে কথা বলছে যেন। এবং তিনি বললেন, হুজুর আজান হতে আর কত দেরি আছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সে আবারও বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। ঠিক তখন পুরো মসজিদের বাতি কয়েকবার জ্বলে নিভে উঠল। আমি দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। লোকটা ধীরে ধীরে হাসলো, তারপর সে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা কোনোভাবেই মাটিতে লাগছিল না। সে ভাসতে ভাসতে শেষ কাতার দিকে চলে গেল, আর তারপর অদৃশ্য হয়ে গেল। পুরো মসজিদ ফাঁকা হয়ে গেল। আমি ভাবলাম হয়তো আজকের মতো এখানে ঘটনা শেষ, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। রাত প্রায় 3:30। হঠাৎ মসজিদের মাইকে হালকা শব্দ, কিন্তু মাইক তো বন্ধ ছিল। স্পিকারের ভিতরে কেউ খুব ধীরে ধীরে একটা গলা শোনা গেল, হুজুর। আমি স্থির হয়ে গেলাম। আমি এখনো শেষ কাতারে দাঁড়িয়ে আছি। আমি তাকালাম, শেষ কাতারটা ফাঁকা, সেখানেও কেউ নেই, কিন্তু মেঝের ওপরে এক জোড়া ভেজা পায়ের ছাপ। আর সেই ছাপ ধীরে ধীরে সামনে গিয়ে আসছে, যেন অদৃশ্য কেউ হাঁটছে। 1 কাতার, 2 কাতার, 3 কাতার আমার দিকে আসছে। আমি জোরে জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। হঠাৎ আজানের সময় হয়ে গেল। আমি সাহস করে মাইকের সামনে দাঁড়ালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমি আজানের প্রথম শব্দ চলার সঙ্গে সঙ্গে পুরো মসজিদ কেঁপে উঠল, আর সেই পায়ের ছাপগুলো এক মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। ফজরের নামাজের পর আমি ঘটনাটা গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে বললাম। তখন একজন বৃদ্ধ লোক চুপচাপ বললেন, 40 বছর আগে একজন অচেনা লোক এই মসজিদে আসছিল। ফজরের নামাজের অপেক্ষায় ছিল সে, কিন্তু আজান হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝে শেষ কাতারে একজন মুসল্লিকে দেখা যায়। সে নাকি এখনো ফজরের নামাজের অপেক্ষা করছে। আজও যখন আমি ফজরের আজান দেই, মাঝে মাঝে মনে হয় শেষ কাতারে কেউ একজন দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে অপেক্ষাও করছে আজানের। যাই হোক ভাইয়া, মসজিদ আল্লাহর ঘর, কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার ব্যাখ্যা মানুষ সবসময় দিতে পারে না। আর যদি কখনো গভীর রাতে কোনো ফাঁকা মসজিদে যান আর শেষ কাতারে কাউকে দেখেন দাঁড়িয়ে থাকতে, তাহলে ভালো করে তাকাবেন, কারণ সে হয়তো আপনার মতো একজন মুসল্লি নাও হতে পারে। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমি চলে যাব শরীফ আহমেদের পাঠানো ঘটনায়। তিনি এটি তার নানাবাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো শরীফ তার নানাবাড়ি এলাকার 2জন ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি 2 ভাইয়ের ছদ্মনাম ব্যবহার করেছেন। এক ভাইয়ের নাম তিনি লিখেছেন কামাল, আরেক ভাইয়ের নাম লিখেছেন ইসমাইল। এবং এই 2 ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো কামাল আর ইসমাইল যারা 2 ভাই ছিল এবং তারা ওইখানে একটা গৃহস্থ পরিবারের সদস্য ছিল। তাদের পরিবারটা গৃহস্থ পরিবার। তারা মোটামুটি ওখানে কৃষি কাজ করে তাদের দিনপাত করতো, আর কিছুটা মাছ ধরার উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল, কারণ কামালের নানা বাড়ি যে এলাকাটা সেটা দেখা যাচ্ছে বেশ খানিকটা মানে
মানুষ মাছ ধরা অনেকটাই পেশা তাদের। তো ভালোই কেটে যাচ্ছিল তাদের জীবন কামালদের, এবং তারা দুজনেই বয়সে কিন্তু তরুণ, মানে কামাল আর ইসমাইলের মধ্যে 2 বছরের বয়সের ডিফারেন্স। এক ভাইয়ের বয়স 18, এক ভাইয়ের বয়স 20, এবং তারা দুইজনই বাবার এই কৃষিকাজে বেশ সহযোগিতা করে। তো বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল তাদের। খুব সুন্দর তাদের গ্রাম, সেখানে একেবারেই সুন্দর, যেটাকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলে সেরকম একটা জায়গা, মানে একেবারেই সবুজের ছাওয়া চারিপাশে, নদী আছে সুন্দর ব করে, এবং খুব ভালো সময় কাটায় তারা দুই ভাই সেখানে। তাদের কাজের ফাঁকে আড্ডা দেয়, তাদের মতো বসে থাকে, এরকম একটা ভালো সময় তারা কাটাতো সেখানে। তো এরকম একটা জায়গায় হঠাৎ করে বন্যা আসে, এবং বন্যাটা আসলে তখন পুরো দেশব্যাপী হয়, এবং সেই বন্যায় অনেক কিছু ডুবে যায়। এটা 90-এর দশকের ঘটনা, 90-এর দশকের ঘটনা, সম্ভবত 98 সালে। তখন এই বন্যাতে সবকিছু ডুবে যায়, বিভিন্ন জায়গায় ডুবে যায়, এবং বেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই কামালদের যে বাড়ি ছিল সেটা ছিল একটা উঁচু জায়গায়, মোটামুটি বেশ উঁচু জায়গায় বাড়ি ছিল, কিন্তু উঁচু জায়গায় বাড়ি থাকা সত্ত্বেও তাদের এই টিনের বাড়িটি ডুবে যায়। তো তাদের বাসার এমন একটা অবস্থা হয়েছিল যে তারা যেহেতু উঁচু জায়গায় বাসা, তারপরও তারা ঠিক মতো ওখানে থাকতে পারছিল না। তাদের যে চৌকির গোড়া পর্যন্ত পানি এসে পড়ছিল, মানে পুরো চৌকি ডুবে না, বাট চৌকির পায়াগুলো পানিতে ডুবে গিয়েছিল। এবং কামালদের বাসায় তখন কামালের বাবা, মা এবং কামালের নানা ছিল কামালদের সাথে, এবং তারা সবাই বেশ কষ্ট ছিল। তো কামালের নানা বেশ বৃদ্ধ মানুষ, তিনি খুব কষ্ট পাচ্ছিলেন এখানে, এবং তারা কনস্ট্যান্টলি ভয়ে ছিলেন যে কখন পানি উঠে যায় আরো। এর মাঝে তারা একটা কাজ করেন, তাদের ওখানে নৌকা নিয়ে ঘুরে তাদের তাদের যে গ্রামের কাছেরই মানুষজন, তারা একটা হাইল্যান্ড আবিষ্কার করেন। সেই জায়গাটা হাইল্যান্ড মানে একটু উঁচু আর কি, তাদের নর্মাল যে বসবাসের যে জায়গা সেখান থেকে একটু উঁচু, কিন্তু সেই জায়গাটা আসলে গাছগাছালিতে ছাওয়া, অনেক মানে বনাঞ্চল টাইপের জায়গা, অনেক গাছগাছালি, বেশ নিবিড় বনের মতো, এবং সেটার এক সাইডে বেশ অনেকটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো আর কি, এবং সেখানে পানি আবার ওঠে আবার নেমে যায়, এরকম একটা অবস্থা, বেশ উঁচু। এবং তারও পাশে একটা কবরস্থান আছে, বেশ পুরনো কবরস্থান। তো ওই জায়গাতে গ্রামের মানুষরা অনেকেই তাদের জিনিসপত্র যেগুলো নষ্ট হয়ে যাবে বা পানিতে ডুবে যায়, মানে তাদের ক্ষতিগ্রস্ত হয়, তারা ওরকম জিনিসপত্র এনে ওখানে উঁচু জায়গাটা স্টোর করেন। কামালটাও তাদের জিনিসপত্র কিছু রেখেছিল ওইখানে, এবং ওইটাই ছিল তাদের একমাত্র চিন্তার ব্যাপার, যে পানি যদি হঠাৎ উঠে যায় তারা যাতে ওখানে যেয়ে আশ্রয় নিতে পারে, এরকম একটা অবস্থা। তো একদিন রাত এরকম সময়, তো ওই সময় আসলে ঘুমের কোনো অবস্থা নাই, সবাই ভয় পায়, কারণ এরকম দুর্যোগময় মুহূর্তেও নাকি ডাকাতরা এসে ডাকাতি করতো। তো সবাই ভয় আছে, পালা করে সবাই পাহারা দেয়। কামাল ইসমাইল দুই ভাইও পালা করে রাম দাঁড়িয়ে তারা বসে থাকে রাতের বেলা, যে যদি ডাকাত আসে এরকম। তার বাবা ঘুমায়, আবার তার বাবা যখন জাগে তখন দুই ভাই এক ভাই ঘুমাতে যায়, এরকম পালা করে তারা ঘুমায়। এর মাঝে মানবতার জীবন, কারণ এই যে পানি উঠে গেছে তাদের বাসা থেকে, মানে চোখের থেকে নামলেই পানি, মানে হাঁটুর উপরে পানি চলে যায়, প্রায় হাঁটুর কাছে পানি চলে আসে, এবং সেই চোখেও আবার তারা ইট দিয়ে উঁচা করে রাখছিল। তো তার নানার অবস্থা খুবই খারাপ, একে তো বৃদ্ধ মানুষ, অসুস্থ, সেই নড়াচড়া করতে পারে না, খুব খারাপ অবস্থা। তার মাও মন খুব খারাপ তার বাবার জন্য, এরকম অবস্থা। এবং এমন একটা অবস্থা যে তাদের যে প্রকৃতির ডাকে সাড়া দিত, নৌকায় করে চলে যেতে হয় দূরে কোথাও, সেখানে গিয়ে তাদের একটা ছোট নৌকা ছিল, সেই নৌকাটা খুব বড় না, মানে খুব ছোট একটা নৌকা, যেহেতু তারা মাছ ধরতো আর কি, এই জন্যই নৌকাটা থাকে তাদের। তো সেখানে দিয়ে তারা দিয়ে আসতে হয় আর কি, এবং তাদের রান্না এবং খাবারের যে প্রিপারেশন, আনুষঙ্গিক ব্যাপার স্যাপার, সেটাও তারা নৌকার মধ্যেই করতো। এবং তাদের মানে এটা খুব কষ্টের একটা জীবন ছিল। তাদের যে টুকিটাকি তারা রেশন যা কিনে আনতে পারতো বা নিয়ে আসতে পারতো, যে পাড়ে গেলে দেখা যেত অনেকে সাহায্য দিয়ে যেত, সেগুলো তারা এনে রাখতো। এখন কোনো উপায় নেই, তারা সমৃদ্ধ গৃহস্থ, তারপরে তাদেরকে এগুলো নিতে হতো রিলিফের জিনিস, কারণ বন্যা হয়েছে, কোনো তো উপায় নেই, কোথাও কিনতেও পাওয়া যায় না ওরকম আশেপাশে খুব একটা। এগুলো তারা সেই চৌকের উপর রাখতো। আবার বাসার শুকনো কিছু আসবাব তারা রেখে আসছিল সেই যে হাইল্যান্ড, যে কবরস্থানের পাশে। এবং ওইখানে যে মানুষ কেন উঠেনি, মানুষ উঠলে দেখা গেছে গ্রামের সবাই যদি উঠতো, এখানে পপুলেশন হতো না, কারণ এটা একটা ছোট্ট দ্বীপের মতো, এবং সেখানে মানুষের ভেতরে মানুষের একটা গন্ডগোল লাগতো। সেই জন্য এখানে একটা ছোট্ট মাচানের মতো করে সেখানে একজন মানুষকে তারা পাহারায় রাখতো, এবং তাদের প্রত্যেকের কিছু জিনিসপত্র ওখানে রেখে আসছিল। এইরকম অবস্থায় একদিন রাত, ওই দিন বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টি আসাতে সবাই ভয় পেয়ে গেছে, কারণ তারা জানে যে বন্যা শুরু হয়েছে অতি বৃষ্টির কারণে। বৃষ্টি হচ্ছে, তাদের ভয় শুরু হয়েছে, কারণ পানি আরো বাড়বে। যে তার 2 দিন আগে পানি একটু টানা শুরু করছিল, সামান্য নামছিল কয়েক ইঞ্চি। তো বেশ ভয় পেয়েছে তারা বৃষ্টিতে, এবং খুব বাতাস হচ্ছে, মনে হচ্ছে একটা নিম্নচাপের মতো। তো খুব টেনশনে আছে তারা, এবং খুব বিরক্ত অবস্থা। তাদের নৌকাটা বাসার বাইরে বাঁধা, এটা পানিতে উঠতেছে নামতেছে, এরকম একটা অবস্থা। রান্না বাড়ি যা করার ওখান থেকে করে। এরকম অবস্থায় হঠাৎ করে ওই দিন কামাল আর ইসমাইল বসা ছিল বাইরে, মানে গেটের দরজার কাছে বসে আছে, এবং বৃষ্টির ঝাপটা মুখে রাখতেছে, দুই ভাই বেশ বিপর্যস্ত। এই সময় তার মা চিৎকার করলো ঘরের ভিতর থেকে। কি হচ্ছে, মা চিৎকার করতেছে কেন? তাড়াতাড়ি গেল, দেখলো তার বাবাও ওইখানে তার মায়ের পাশে, এবং তার নানার বিছানা যেটা ছিল চৌকির কাছে। তার নানা দিয়ে দেখে যে তার নানার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে, কঠিন অবস্থা। কি অবস্থা? তার নানাকে সাপে কামড় দিয়ে গেছে।
ভয়ঙ্কর অবস্থা। তারা তাড়াতাড়ি দুই ভাই যে নানাকে ধরলো, মানে দেখে বুঝতেছে যে সাপে কামড়েছে, তার মুখে ফেনা মানতেছে, তাকে নানাকে নিল তারা, যে সাপটাকে খুঁজতেছে পানিতে, তো সাপ পাওয়ার কথা না, এবং ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু হবে। তো নানাকে তারা তাড়াতাড়ি টেনে নিয়ে নৌকায় তুললো। তো বোঝা যাচ্ছে যে নানা মানে থাকবে না আর কি, এরকম একটা অবস্থা। এবং সত্যিকার অর্থে তারা নৌকায় নিতে নিতেই তারা বুঝতে পারলো যে নানার হার্টবিট নাই। দুই ভাই তার পালস দেখতেছে নাই। এখন কি করবে? এর মাঝে বৃষ্টি পড়তেছে, তো নানাকে তারা ঢাকলো, তাদের কাছে বাসে তিরপল ছিল, তিরপল দিয়ে ঢাকলো নানার শরীরটা, এবং বললো যে এখন কি করা যায়। তো তার বাবা বললো যে পাশের ওই জায়গায় এই কবিরাজের ঘর আছে, কবিরাজের কাছে নিয়ে যেত নানার দেখ। তো তারা ওই নৌকা ওইখান থেকে ওই বৃষ্টির মধ্যে বাইতে বাইতে দুই ভাই নৌকার মানে যে ছই আছে, ছইয়ের নিচে নানাকে শোয়ায় তারা দুই ভাই এবার পলিথিন দিয়ে ঢেকে রাখছে পাশে, যাতে ভিজে না যায় পুরা। তো নৌকা বাইতে বাইতে নিয়ে গেল সে কবিরাজের ওখানে। কবিরাজের বাসাতে, কবিরাজের বাসার অবস্থা খারাপ। কবিরাজ নিজেও বেরিয়ে আসলো, এসে নৌকা উঠলো, উঠে দেখে বললো যে তোমাদের নানা তো আর নাই, শেষ, আর কিছু করার নেই, মারা গেছে, এমনি দুর্বল ছিল, বিষের ক্রিয়াতে একদম মিশে গেছে। তো বললো যে এখন কি করা যাবে? বলে এখন আর কি করা যাবে, দাফন করো। কি অবস্থা? বলে যে তাহলে এখন আমরা কেমনে কি করবো? বলে আমি এখানে খবর দেই, ওরা যাক, তোমরা নিয়ে যাও গা, ওই দেশে যাও, ওই যে চলে যাও, উঠো, ওখানে যাও, আর আসতেছি। তো দুই ভাই মন খুব খারাপ, তারা নানাকে অনেক পছন্দ করতো। তারা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নৌকা নিয়ে আসছে, এসে বাসায় বললো, তাদের বাসাও কান্নাকাটি, তার বাবা মা। তখন আর কি করার, নানাকে নিয়ে যেতে হবে। বললো যে আমরা, কামাল ইসমাইল বললো তাদের বাপকে যে আমরা যাই, নানাকে নিয়ে যাই, দাফন করার ব্যবস্থা করি। কি করবো বাসার থেকে, তখন তো ওখানে কাপড় নেই, বাসার থেকে পরিষ্কার চাদর তারা নিল, নিয়ে নানাকে নিয়ে যাবে, ঢেকে দিল নৌকার ভিতরে, চোখের ভিতরে পলিথিন দিয়ে পাইপ দিয়ে আটকাই দিয়েছে, যাতে পানি না ঢুকে ভিতরে, বৃষ্টি তো পড়তেছে হালকা হালকা। যাই হোক, তারা রওনা দিল দুই ভাই। তারা নিজেরা বাসার থেকে এই শাবল নিয়ে গেছে, আড়ি নিয়ে গেছে, এগুলো সব পানির তলে টোকায় বের করে নিয়ে গেছে আর কি। তো যাই হোক, নৌকা বাইতে বাইতে, এবং দুই ভাইয়ের কাছে মন খুব খারাপ হয়ে গেছে, নৌকা দিয়ে যাচ্ছে, এবং পানি এমনই পানি, এই হালকা বাতাস যে আসতেছে, বাতাসে ঢুকে নৌকা উপর উঠে যায়, নিচে নামে, উপর উঠে যায়, নিচে নামে, এরকম একটা অবস্থা। বুঝতেছে যে বাসা বাবা মার মনের অবস্থা কি, এটাও তাদের খারাপ লাগতেছে। তো নৌকা নিয়ে যেতে 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 এক সময় তাদের চোখ পড়লো যে সেই যে চর এসে পড়ছে, চড়ে গেছে। চরটাকে তারা দেখে, তো ওইখানকার মানুষ দেখে চিনতে পারছে এইভাবে, বাইরের মানুষ কিন্তু আসলে ফট করে এই চর ডিটাকে করতে পারতো না রাতের বেলা, এবং যেহেতু বন্যা চারিদিক ডুবে আছে একদম। তো তাদের হাতে হারিকেন, ওইভাবে এসে পাড়ে ভিড়লো, চিটচিট চিটচিট বৃষ্টি পড়তেছে, নৌকার ছোঁয়ের মধ্যে পটপট শব্দ হচ্ছে, আর পানির মধ্যে তীরের মতো মানে ভিজতেছে বৃষ্টির পানি। একটা অন্যরকম একটা অবস্থা, মানে মানে দেখে কামাল ইসমাইলের কাছে মনে হচ্ছে যে এটা একটা অপার্থিব জগৎ। দুই ভাই মিলে আসছে, আর সেই কবিরাজ বলছে আরো মানুষ পাঠাবে কবর করার জন্য। কে আসে সেই বন্যার সময়, আসলে কেউ এটা গুরুত্ব দেয় না। তো দুই ভাই মিলে নানার মৃতদেহটাকে বের করলো, আর এই মৃতদেহ এখানে সংরক্ষণ করে রাখার মতো অবস্থা নাই, কারণ তখন বন্যার সময়, অন্য সময় হলে দেখা যেত মানুষ চা পাতা, বরফ থেকে বরফ আনে, চা পাতা আনে, এরকম কিছু। তো সেরকম তো কিছু সম্ভব না, এর মধ্যে বৃষ্টি হচ্ছে, একেবারে প্রতিকূল আবহাওয়া। তো দুই ভাই মিলে অনেক কষ্টে, এবং দেখা গেছে মানে বডি অনেক ভারী হয়ে গেছে, অনেক কষ্টে সেই বডিটাকে টেনে টেনে পাড়ে উঠালো। পাড়ে উঠায় তারা নৌকাটাকে টেনে ভালো মতো আগে মানে ইসের সাথে নৌকর করলো আর কি, আটকালো, নৌকাকে আটকায় বডিটাকে নিয়ে উপর উঠলো। দুই ভাই অনেক কষ্ট হলো, কারণ নিজেদের অনেক ভারী হয়ে গেছে। এবং নিয়ে তারা যে দেখলো যে কোথায় ছাউনি, তো ওখানে একটা তিরপলের ছাউনি করা ছিল, স্বভাবতই ওখানে মানুষ থাকে, একজন পাহারায় থাকে মানুষটা। তো গিয়ে আসলে ওখানে কাউকে পায় নাই, তারা যে দেখতেছে পুরো খালি অন্ধকার, বাতি নাই। তো তারা হারিকেন আনছিল দুই ভাইয়ের সাথে করে, হারিকেনটা রাখে ওখানে, রেখে দেখে চৌকি পাতা আছে, তো নানার দেহটাকে তারা চৌকির উপর রাখে, একটা চৌকির উপর রেখে দুই ভাই মিলে বসে এক চৌকিতে বসে হাঁপাচ্ছে, দুইজনে ভিজে গেছে, সারা শরীর ভিজা। তো গামছা দিয়ে শরীর মুসলিম বলতেছে যে এখন কি করবি? বলে যে এখন আর কি করা আছে, এখন কেউ না আসলে তো সমস্যা, আমরা তো শাবল নিয়ে আসছি, কোদালও নিয়ে আসছি, চল আমরা এক কাজ করি যে আমরা খুঁড়ি, মাটি খোঁড়া শুরু করি। না কেউ আসলে তো আসলে, না আসলে কি করবো, বৃষ্টি পড়তেছে, কেউ নাও আসতে পারে। যদিও গ্রামের মানুষ অনেক হেল্পফুল, নিজেদের মধ্যে নিজেদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারপরও তারা আসলে ভরসা করতে চাইল না কারোর মতো। দুই ভাই দেহটাকে রেখে, মৃতদেহটাকে বিছানার মধ্যে রেখে ঢেকে রেখে তারা গেল। এর মধ্যে আমার ভয় আছে যে শিয়াল কুকুর যদি থাকে আশেপাশে, সাঁতরায় যদি চরে উঠে আসে তার সমস্যা। তারপরও কিছু করার নাই, হারিকেন কিন্তু রেখে গেছে দুজনে ওইখানে। তো গিয়ে সেই কোদাল শাবল নিয়ে আসলো, তাদের নৌকার তলা থেকে যেগুলো উঠাইছিল সেগুলো এনে দুই ভাই মিলে এখানে আসলো, দেখলো যে এখনো দেহ ওইভাবে আছে। তো দুই ভাইয়ের মধ্যে বললো যে আমরা যে একসাথে দুজন মিলে কাজ করি। তো এর মধ্যে কামাল বললো যে না, এক কাজ কর, আমি যাই আগে খুঁড়ি, কেন এখানে বসে থাকা উচিত একদম পাহাড়ায়, এখানে আছে কত শিয়াল কুকুর থাকতে পারে, হ্যাঁ এখানে তো কবরস্থান ছিল আগে, সাতরা এখানে উঠতে পারে, তুই থাকবি পাহাড়ায় থাক, আমি যাই। ইসমাইল বললো আচ্ছা ঠিক আছে তুই যা। তো কামাইল চলে গেল হেঁটে, একটা হারিকেন নিয়ে তার সাথে সে কোদাল নিয়ে চলে গেল ওই হেঁটে ভেতরের দিকে, কবরস্থানের দিকে। তো জিনিসটা বেশ দুঃসাহসিক, কারণ গভীর রাতে চারিদিকে পানিতে ছাওয়া, বৃষ্টি পড়তেছে, এর মধ্যে পুরনো কবরস্থানে কবর করতে যাওয়া, সম্ভাবনা আছে যে এখানে
শিয়াল বা কুকুর আছে, কারণ এগুলা ওই মানে কোথাও আশ্রয় না পেয়ে এখানে ওঠার কথা সাঁতরে আসে। তো এই ভয়গুলো থাকবে, এতে বিষধর সাপ থাকার কথা, কারণ এটাই হাইল্যান্ড একমাত্র, এখানে থাকতেই পারে। তো এই এত কিছু, তারপর আবার মানসিক ভাবে বিপর্যস্ত। তো যাই হোক, তারপরও কামাল গেছে একটা হারিকেন নিয়ে। তো সে যে দেখতেছে, সে যখন দিয়ে ঢুকছে ওইখানে, ঢুকে দেখতেছে চারিপাশে একেবারে মানে নীরব, এবং বৃষ্টির শব্দ পড়তেছে, পটপট পটপট করে বিভিন্ন পাতার উপর বৃষ্টি পড়তেছে, গাছের ছাল বাকড় হয়ে বৃষ্টির পানি নামতেছে। তো এগুলো দেখতে দেখতে সে এক পর্যায়ে হেঁটে যে এক জায়গায় পৌঁছালো আর কি। পৌঁছায় দেখলো যে হ্যাঁ, এই জায়গাটায় সে কবর করতে পারে। তো সে মাটি কাটা শুরু করলো, হারিকেনটা এক পাশে রেখে মাটি কাটা শুরু করলো। তো পানি কিন্তু খুব বেশি পড়তেছে না, বৃষ্টির ওই হালকা হালকা গাছ বেয়ে বেয়ে নামতেছে এরকম। এটাতে হারিকেনের খুব একটা ক্ষতি হচ্ছে না। তো সে মাটি খোঁড়া শুরু করছে, মাটি করতেছে। আর ওইদিকে ইসমাইল বসে আছে ওই নানার মৃতদেহ নিয়ে, সে অপেক্ষা করতেছে এর মাঝে অন্যান্য যারা কবর করতে আসার কথা তারা আসে কিনা, এই আশায় সে বসে আছে এখানে। তো এরকম অনেক সময় পার হয়ে যাচ্ছে, প্রহর পার হচ্ছে, অনেকক্ষণ ধরে কামাল আসে না। তো অনেকক্ষণ পরে সে ইসমাইল চিন্তা করলো যে সে যাবে, সে কামালকে খুঁজতে যাবে, যে কামাল কি করতেছে, এতক্ষণ ধরে আসে না কেন। এই সময় সে দেখলো গাছগাছালির মধ্যে দিয়ে বের হয়ে আসতেছে কামাল আসতেছে, তার হাতে তার কোদাল, বলতেছে যে আরে অনেকক্ষণ আমি করছি, মানে ভিজে গেছে সে, অনেকক্ষণ মাটি কাটছি, এবার তুই যা একটু কাজ কর, আমি দেখি কি অবস্থা, এখানে বসে একটু তুই যা কাজ কর, আমার একদম হাত পা ধরে গেছে। ইসমাইল বলতেছে আচ্ছা তুই থাক, আমি যাই বলে ইসমাইল গেল সেখানে। ইসমাইল হেঁটে রওনা দিল। ইসমাইল হেঁটে গেছে, ইসমাইল যে ওখানে সে হারিকেন নিয়ে গেছে, এবং সে করতে করতে কামালকে জিজ্ঞেস করছিল কোথায় সে করছে। তো খুঁজে দেখলো যে হ্যাঁ, এখানে মাটি খোঁড়া অর্ধেক এরকম ফেলে রাখা, অনেকক্ষণ মাটি করছে। তো সে ওই জায়গায় তার হারিকেনটা রেখে সে একটু গা ধরা দিয়ে আবার শুরু করলো কাটা। তো মাটি কাটতেছে, কিছুক্ষণ কাটার পর তার কাছে, তো ইসমাইলের একটু আবার স্বভাব ছিল যে সে একটু ধূমপান করতো। তো সে চিন্তা করলো যে আমি একটু ধূমপান করি, ভালো লাগছে না কিছুক্ষণ কাটার পর। তো সে আস্তে করে তার কোদালটা রেখে, তার এই লুঙ্গির পেছনের মধ্যে বিড়ি ছিল প্লাস্টিক দিয়ে পেঁচানো, পলিথিন দিয়ে পেঁচানো, তো সেটা নিয়ে সে হেঁটে এক কোণায় হেঁটে গেছে যে ধরাবে। তো সে হাঁটতে যে হঠাৎ করে হোঁচট খেয়েছে, তো হোঁচট খেয়ে মনে হলো যে কিসের সাথে হোঁচট খেলাম, একটা মানে বেশ বড়, সে প্রায় পড়ে গেছিল ধপ করে, সে পড়ে উঠে দাঁড়ালো কিসের সাথে হোঁচট খেলাম, সে আবার ফিরে আসছে। এসব মনে হলো মানে তার কাছে মনে হচ্ছে এমনটা জিনিসটা নরম। তো সে আস্তে করে তার ম্যাচটা বের করছে, ম্যাচটা ফুস করে জ্বালাইছে, জ্বালায় দেখে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। সে দেখতেছে সে হোঁচট খাইছে কামালের সাথে, কামাল পড়ে আছে ড্যাব ড্যাব করে তাকায় আছে, মানে কামালের কোনো হুঁশ নাই, সে হা করে তাকায় আছে একদিকে ড্যাব ড্যাব করে। তার হাতে সিগারেটের আগুনের মানে সেই ম্যাচের আগুনের ছ্যাঁকা লাগার সাথে সাথে সে তাড়াতাড়ি ফেলে দিল। ভয়ে সে একদম নিচু হয়ে কামালকে এরকম করে ডাকতেছে, এই ভাই তোর কি হয়েছে। সে বারবার গলার নিচে হাত দিতেছে, দেখতেছে যে তার আছে নাকি হার্টবিট, দেখলো যে হ্যাঁ হার্টবিট করতেছে, সে বেঁচে আছে। সে বারবার কামালকে মধ্যে ভাই কি হয়েছে। এখন সে কি করবে, তার নিজের মাথার এখানে পানি জমেছিল, সে পানি চোখে ছিটা দিল, মুখে হাত বুলাই দিল। তারপর একটু পর দেখলো কামাল কাশি দিয়ে 2-3টা উঠে তাকায় বললো যে ভাই তুই আসছিস বলে, হ্যাঁ তুই দেখছিস বলে, কি বলে, আমার মনে হলো যে গাছের উপর থেকে নেমে এসে গলা চেপে ধরলো এখানে। তো খুবই ভয় পেয়ে গেছে কামাল। ইসমাইল বললো কে, বলে কি জানি না, গাছের উপর থেকে এরকম নেমে আসলো একটা মানুষের মতো, এসে আমাকে গলা চেপে ধরে এখানে ফেলে দিল। তো তখন ইসমাইল বলে আচ্ছা কি হলো আমি জানি না, চলো দেখি। তো সে তাড়াতাড়ি কামালকে টেনে তুলে সে হাঁটা দিল, দৌড়াইলো, মানে সেই গাছের ওখান থেকে, কি ব্যাপার, এটা ঘটনা কি, এটা তো ভৌতিক একটা ব্যাপার। দূর দিয়ে দূর হয়ে আসতেছে, এসে যখন নাকি ওই গাছপালার ভিতর থেকে বেরোচ্ছে, বেরোয় দেখতেছে যে তার নানা ওইখানে, তার নানার যে বডিটা ওখানে পড়ে আছে, এবং সেটার কাপড় সরায় সেখানে কে জানি মুখ দিয়ে রাখছে একটা মানুষের মতো অবয়ব। আর সেখানে হারিকেন যেটা ছিল, সে হারিকেনটা কিন্তু নিভানো। তারা দেখতেছে কিসে, তাদের হাতে যে হারিকেন আছে সেটার আলোতে, সেই আলো দিয়ে পড়ছে, সেই আলোতে দেখতেছে তারা যে নানার ওই কাপড় সরাকে মুখ দিয়ে রাখছে। এইখান থেকে চিৎকার করে উঠলো ইসমাইল, মানে গালি দিয়ে উঠে সেইখান থেকে মানে খুঁজতেছে কি মারবে ওদিকে। তো শেষ পর্যন্ত না পেয়ে হাতের শাবলটাকে সে সোজা করে ধরে ছুঁড়ে মারলো। সে শাবল নিয়ে গেছিল হাতে করে, শাবলটাকে সে ছুঁড়ে মারলো এখন বর্ষার মতো করে ছুঁড়ে মারছে। শাবলটা উড়ে গিয়ে কিছু দূর পড়লো, এখানে তো পড়ায় চোখের কাছে, এবং শাবলটা পড়ার সাথে মনে শট করে লাফ দিয়ে কোনো শব্দ না করে সেই জিনিসটা, মানে মানুষটা, সেই মানুষের মতো একটা অদৃশ্য হয়ে গেলো গাছের ফাঁকে। মানে পিছনের যে তাদের যেখানে বডিটা রাখা ছিল তার পিছনে যে ঝোপ গাছের ফাঁক, সেখান দিয়ে মানে অদৃশ্য হয়ে গেল। দৌড় দিয়ে আসলো এবং কামালটা ফেলেই আসছিল ইসমাইল দৌড়ে। কামালও কোনো মতে আসলো, মানে হাঁপাইতে এসে তারা দেখলো যে তার নানার যে তারা পেঁচায় রাখছিল যে কাপড়টা দিয়ে, সেটাকে খুলে ফেলে মানে ওখানে একটা জায়গায় একটু রক্তাক্ত। তাতে ভয় পেয়ে গেলো, তার চেপে ধরে রাখলো, কাপড়টা করে তারা পুরো ঢাকলো। ঢেকে দুই ভাই যখন কি করবে, দোয়া পড়তেছে দুইজনে, প্রচন্ড ভয় পেয়েছে এবং দোয়া পড়তেছে। সাথে করে একটা হারিকেন নিয়ে আসছিল তারা, তো সেই হারিকেনটা রাখা তাদের থেকে একটু সামনে, সেটার আলো হালকা ভাবে
ইসের ভিতরে খট 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 করে শব্দ হচ্ছে সেই দূর থেকে। তো দুই ভাই ভয়ে একদম হুঁশ হয়ে গেল, মানে তাদের আসলে কোনো রকম সেন্স নাই, তারা ভয় পেতেছে এবং মনে হচ্ছে যে কি দেখছে, এটা দূর থেকে কি দেখলো ইসমাইল বলতে পারতেছে না। আর কামাল ভয় পাচ্ছে যে তাকে কি ধরছিল এবং বেহুশ করে ফেলছে গলা চেপে ধরে। তো দুই ভাই একেবারে হুঁশ হয়ে গেছে আর কি। তো এরকম সময় হঠাৎ করে তারা দেখলো যে গাছের ফাঁক দিয়ে কিছু একটা তাকাচ্ছে তাদের দিকে, যেটার চোখ দুটো দেখা যাচ্ছে, একেবারে ঘন আলোর মতো দুটো চোখ তাদের দিকে তাকায় আছে দূর থেকে। বেশ ভয় পেল দুই ভাই, কিন্তু ইসমাইল এখানে সাহস করে চিন্তা করলো যে না, এইভাবে করলে তো হবে না, কঠিন অবস্থা। সে ভাবে তার হঠাৎ করে সাহস অনেক বেড়ে গেল। সে ধোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়ে গেল, হাতের যে শাবলটা পড়েছিল শাবলটা তুলে ওদিকে চলে গেল। সে দৌড়ে যে সে চিৎকার করতে করতে শাবল নিয়ে সে চিৎকার করতেছে এবং তার চিৎকার মনে হচ্ছে দূর পর্যন্ত ছড়া যাচ্ছে। তো সে দেখলো কিছু নাই, সে পাগলের মতো হয়ে গেছে আসলে ভয় পেয়ে, তার কোনো নেই। তো এক সময় সে অনেকক্ষণ পর ক্লান্ত হলো চিৎকার করতে করে, তখন বুঝলো যে আসলে এটা একটা ভয়ের ব্যাপার, এটা আসলে আমি এরকম করে উইন করতে পারবো না। তো সে দোয়া পড়তে পড়তে ওখানে বসে পড়ে চিন্তা করতেছে আমি কি করবো। তো এই সময় সে দূর থেকে খেয়াল করতেছে যেখানে যে হ্যারিকেন রাখা ছিল সেখানে অল্প আলোতে তার ভাই মনে হলো যে ওখানে পড়ে আছে, সেই তার নানার পাশেই পড়ে আছে। তো সে আস্তে আস্তে দোয়া পড়তে পড়তে গেল, যে দেখে যে তার ভাই আসলে মনে হয় বেহুশ হয়ে গেছে বা ক্লান্ত হয়ে গেছে, তার আসলে হুঁশ নেই। তো তাদের ভাইয়ের কাছে গেল, যে ভাইয়ের হার্টবিট দেখলো, তাকায় হাত ধরে দেখলো যে হ্যাঁ শ্বাস আছে। সেও ভাইয়ের পাশে বসে পড়লো, বসে দোয়া করতেছে। এই সময় তার কাছে মনে হলো তার নানা আস্তে আস্তে হাসতেছে। তার কাছে মনে হলো যে নানার হাসি শুনলো, খুব খেক 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 করে হাসি দিছে তার নানা। সারা শরীরে রুম দাঁড়ায় গেল ইসমাইলের। ইসমাইল চিন্তা করতেছে যে আমি কি শুনতেছি, এটা আমি ঠিক জিনিস শুনতেছি নাকি। সে খেয়াল করলো তার নানা মনে হলো এক পাশে কাত হলো খানিকটা। ভয়ের চোটে ইসমাইল আসলে একদম তার আর কোনো সেন্স নাই। সে জোরে জোরে দোয়া পড়া শুরু করছে এবং চিল্লায় দোয়া পড়তেছে। সে চিন্তা করতেছে যে এখন কি করবো। এই সময় শব্দ পেল যে মানুষজন মনে হয় আসতেছে। ইসমাইল তাকালো, যেদিক দিয়ে মানুষের শব্দ পেয়েছে, তাকায় দেখে যেখানে তারা নৌকা রাখছিল সেদিক দিয়ে উঠে আসতেছে মানুষ, মনে হচ্ছে কথাবার্তা শোনা যাচ্ছে। তারপর সে খেয়াল করলো যে সেখান দিয়ে 3 জন লোক উঠে আসছে তাদের গ্রামের সাথে মৌলভী সাহেব। তো দম ছেড়ে বাঁচলো ইসমাইল এবং ইসমাইল ওখান থেকে চিৎকার করে ডাকা শুরু করলো এবং তারা সবাই আসলো। এখানে আসার পর দেখলো যে তারা এরকম আছে। এখানে জিজ্ঞেস করলো কি হয়েছে। ইসমাইল বললো যে এরকম ব্যাপার, এখানে আসার পরে এই ঘটছে। তো জিনিসটা খুব ভয়ের ব্যাপার ছিল এবং তারা সবাই শুনে মৌলভী সাহেব বললো যেখানে দুষ্ট জিন আছে, এইখানে দুষ্ট জিনিস আশ্রয় আছে এবং তারা এখানে থাকে আর এই বন্যার জন্য এখানে আশ্রয় নিছে। যাই হোক, আগে দোয়া পড়ে নেই, দোয়া পড়ে আর এর মধ্যে ওকে গোসল করাই তোমার নানার দেহটাকে। তো যাই হোক, তারা পানি নিয়ে আসলো নদীর থেকে, যে ইসমাইলের এখন সাহস বাড়ছে এবং দেখা গেলো কামালকেও তারা ওই পাশের চকিতে শোয়ায় ভালো মতো পানি টানি ছিটায় শোয়ায় রাখছে। কামালের একটা হুঁশ আসছে এবং কামালের গলার মধ্যে 2টা দাগ এরকম মনে হচ্ছে কেউ চেপে ধরছিল যে গলা, সেই দাগ সেরকম তার ঠিক মতো আসতেছে না। তো তার হুঁশ আসছে, তাকে পানি দিয়ে বসে রেস্ট নিতে। তো তার নানাকে তারা তারপরে সেই পানি দিয়ে গোসল করাইলো, সেই মৌলভী সাহেব গোসল করাইলো, সাথে একজনকে নিয়ে করায়। তিনি বললেন যে এবার আমরা ওনাকে দাফন করবো। তো দাফন করতে যখন নিয়ে যাচ্ছে সবাই মিলে, তারা ওখানে 4 জন, কিন্তু ওই 3 জন আর ইসমাইল আর কামালকে শোয়ায় রেখে আসছে। তখন মনে হলো তাদের দিকে ইট পড়তেছে, একদম ঠাস ঠাস করে ইট পড়তেছে, গাছগাছালির মধ্যে থেকে দিক থেকে এসে ইট পড়তেছে, প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা। ঠাস ঠাস করে ইট পড়ে, এদিক দিয়ে ইট পড়ে, ওদিক দিয়ে ইট পড়ে, ভয়ঙ্কর অবস্থা। মৌলভী সাহেব বললো যে তোমরা করো না। তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে পড়তে একসময় নিয়ে আসলেন এই জায়গায় কবরটা অর্ধেক খুঁড়ে গেছিল তারা, সেই জায়গায়। তো তিনি দেহটাকে পাশে রাখলেন, রেখে বললো বাকি 2 জনকে তোমরা বাকি কাজ শেষ করো। আর তিনি কন্টিনিউয়াসলি দোয়া পড়তেছেন। তো তিনি যখন দোয়া পড়তেছেন, বাকি 2 জন মিলে সে কবর করলেন এবং ইসমাইলও পাহারা দিচ্ছে মৌলভী সাহেবের সাথে। তো তারা কবর করে ফেললেন এবং তারপরে মৌলভী সাহেব বললেন যে এখন জানাজার নামাজ পড়বো, তোমরা দাঁড়াও। তো তিনি জানাজার নামাজের জন্য নিয়ত করলেন এবং জানাজার নামাজ পড়লেন। তো যখন নামাজটা শেষ হয়েছে তখন দেখা গেল যে এই যে এতক্ষণ যে ইট পোড়াপুড়ি গুলো ছিল আশেপাশে, সেগুলো কমে গেল। তো তারপরে তারা ওই কবরের মধ্যে মৃতদেহকে নামাইলেন। মৃতদেহকে যখন নামাইছেন কবরে, এই সময় চিৎকার করে দূর থেকে দেখলো কামাল দৌড় দিয়ে আসতেছে মুখ ভ্রান্তের মতো। তার অবস্থা দেখে মনে হচ্ছে একটা পাগল। সে দৌড়ে আসতেছে এবং হাতে লাঠি এবং সে মারতে আসছে একদম, সে মনে হলো যে ইসমাইলকে মারবে, এরকম একটা অবস্থা আসছে। একদম ইসমাইলের উপর ঝাঁপ দিল ওই পাশ থেকে, একেবারে কবরের এই সেট থেকে ঝাঁপ দিল ইসমাইলের উপর। ইসমাইলও তাড়াতাড়ি তার ভাইয়ের 2 হাত ধরে তার ভাইকে ফেলে দিয়েছে, চেপে ধরছে এবং সাথে সাথে বাকি যে তারা ছিল তারাও চেপে ধরছে তার ভাইকে এবং সে ছুটতেছে না। সে বারবার বলছে খেয়ে ফেলামো কামাল বলতেছে। ইমাম সাহেব সাথে সাথে বললেন যে ওকে দোয়া পড়তে হবে, দোয়া পড়ে ওরা কিন্তু তাড়াইতে বলে জিনে আসর করছে। তো তিনি বললেন ইসমাইলকে ধরে রাখতে, কামালকে ধরে রাখতে বলছে। ইসমাইল ধরে রাখছে চেপে, আর ইমাম সাহেব দোয়া পড়া শুরু করলেন কপালে হাত দিয়ে। আর বাকি 2 জনকে বললেন তোমরা কবর দেওয়া শুরু করো, মাটি করা শুরু করো। তো
ইসমাইলের প্রচন্ড কষ্ট হচ্ছিল কামালকে মানে চেপে ধরে রাখতে, কারণ কামালের শরীরে এত শক্তি বলার মতো না। আর ইমাম সাহেব যেহেতু কপাল চেপে ধরে দোয়া পড়তেছেন, এই কারণে কামাল শুধু ছটফট করতেছে, বাট ছুটতে পারতেছে না, বিভৎস চেহারা করে চিৎকার করতেছে। তো একসময় ওরা মাটি দিয়ে ফেলছে, মোটামুটি মাটি দিয়ে ফেলছে, এবং তারপরে দেখা গেল যে কামালও শান্ত হয়ে গেল। তারপরে কামালকে নিয়ে তারা উঠে নিয়ে গেল, নিয়ে যে সেই চৌকিতে শোয়ে ইমাম সাহেব তাকে রুকাইয়া করা শুরু করলেন। এবং সেই রুকাইয়ার পর্যায়ে তিনি জানতে পারলেন এই কামালের কথা বলছে, কামালের মধ্যে বেশ ভয়ঙ্কর ছিল নাকি, এবং রাতের বেলা, গভীর রাতের বেলা যেহেতু মানে ভয়ঙ্কর লাগছে, কামাল উঠে বসে কথা বলতেছিল অন্যরকম ভয়েসে, মানে তার কণ্ঠটাকে চাপায় বলতেছিল যে এটা আমার জায়গা, এই কবরস্থান আমার, এইখানে আমি থাকি, আমার মতো আমি খাই, এখানে তোরা কেন আসছিস, তোরা এখানে কেন আসছিস থাকতে, এরকম অনেক কিছু বলছিল। তো যাই হোক, তো সেই ইমাম সাহেব তাকে বলা যে একে ছেড়ে যায়, ছেলেকে ছেড়ে যাবি এবং ছেলের উপর কোনো প্রভাব রাখবি না, এই জায়গায় মানুষকে বিরক্ত করবি না, তোরাও এখানে আসছিস, আশ্রয় নিয়েছিস, আমরাও এখানে আশ্রয় নিয়েছি, সুতরাং কেউ কারোর সমস্যা করবি না, তোরা এখানে সমস্যা করবি না। যাই হোক, ইমাম সাহেব নাকি অনেক দোয়া আদালত পড়েন এবং তার মতো তিনি রিচুয়াল করেন, এবং তারপর একসময় ওটা ছেড়ে যায় কামালকে। তারপর ইমাম সাহেব বলেন যে আমাদের এখান থেকে চলে যেতে হবে, আর দাফন তো হয়ে গেছে, এখন কিছু করার নেই, দোয়া আদালত পড়ছি আমরা পড়ে। তারপর তারা সবাই মিলে ওখান থেকে ব্যাক করে। তো কামাল একদম দুর্বল ছিল, সে আসলে চলতে পারতেছিল না। তো ইসমাইলের সাথে অন্য একজন নৌকায় চলে আসে, আর ওই তিনজনের মধ্যে দুইজন আর সেই মৌলভী সাহেব সহ একটা নৌকায় ওঠে, এবং তারা দোয়া পড়তে পড়তে ব্যাক করে। তো খুবই ভয় পাচ্ছিল, রাস্তার মধ্যে তারা মনে হচ্ছিল যে তাদেরকে কেউ দেখতেছে বা ফলো করতেছে এরকম। তো এরপরে তারা যখন নাকি চলে আসে, আসার পর যার মধ্যে চলে যায়, তো কামাল আর ইসমাইলদের বাসায় নাকি রাতের বেলা, এরপরে বন্যার মধ্যে পানি আসলে আস্তে আস্তে নেমে গেছে, কিন্তু রাতের বেলা মনে হতো যে কেউ এসে ডিস্টার্ব করতো। আগে কামাল ইসমাইল দুই ভাই পাহারা দেওয়ার সময় বেশ সাহসী হয়ে থাকতো, তো এরপরে আর কামালকে তারা পাহারা দিতে দেয়নি, কেন কামাল নাকি অন্যরকম হয়ে যেত। যখন শব্দ পাইতো আশপাশে দেখছে চলতেছে, ছাদের উপর কিছু উঠে আসছে তাদের টিনের চালের উপরে, তখন নাকি কামাল মানে ভয়ে কেমন এদিক ওদিক তাকাতো, কেমন একটা অবস্থা তার চলে আসতো, ধুমধাম সাউন্ড হতো তাদের বাড়িতে, মনে হতো কেউ কিছুতে পিটাইতেছে তাদের বাড়িতে। এমনকি তাদের যে খুঁটিগুলো আছে বাড়ির, সেই খুঁটির মধ্যেও নাকি কিছুতে পিটাইতো এসে, মনে হতো যে ইট দিয়ে আঘাত করতেছে, খাট 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 করে আঘাত করতেছে। তো খুবই ভয়ভীত তারা এই সিচুয়েশনটা। এবং তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বন্যার পানিও নেমে যায়, এবং পরবর্তীতে তারা যখন বন্যার পানি পুরো নেমে যায়, কামালকে নিয়ে তারা ভালো একজন হুজুরকে দেখায় শহরে, মানে তাদের ওখানকার যে মহাশল শহর, সেখানে এক হুজুর আছেন, তিনি ভালো মতন জেনেন, এবং তাদের ওই যে চরটা ছিল সেই চর অঞ্চলে যেও ওখানকার একটা তারা বলা যায় একটা ধর্ম ফিল করতে, এবং যতগুলো কবর এখানে পরবর্তীতে হয়েছে বন্যার সময় সেগুলোর জন্য আলাদা করে দোয়া করতে, তো তারা সেটা দোয়া করেন ওখানে গিয়ে, এবং আস্তে আস্তে ব্যাপারটা এইভাবে ঠিক হয়। এই ঘটনাটা অলমোস্ট যদি হিসেব করি বেশ অনেক বছর আগে, যখন আমি ক্লাস 4 কিংবা 5-এ পড়ি, মানে একদম প্রাইমারি লেভেলের। এবং সবকিছু আমি এই যে আমি অনেক কিছু আছে যেগুলো মনে আছে, যেগুলো মনে নেই, বাট এই ঘটনাটা আমি কখনো ভুলতে পারিনি। যে অনেক কিছু মনে থাকে না রেগুলার লাইফে যেগুলো হয়, বাট এই ঘটনাটি এমন ভাবে ঘটেছে যে আমি চাইলেও সেটা ভুলতে পারছি না। তো তাহলে ঘটনায় চলে যাই, এবং এই ঘটনাটি এক্স্যাক্ট কোন তারিখে হয়েছে সেটা আমি মনে করতে পারছি না, বাট টাইমটা ছিল একদম ভর দুপুর বেলা। তো এমনিতে নর্মালি যে কোনো কেউ যখন হরর স্টোরিটা শেয়ার করে রাতের বেলা হয় সচরাচর, বাট আমার সাথে ঘটনাটা আসলে ঠিক দুপুর বেলা ঘটেছে। আচ্ছা, এখানে আমি একটু মিমিকে যদি বলে দিতে চাই যে এই ইনসিডেন্টগুলো আসলে তুমি যেমন বললে যে সচরাচর রাতে হয়, ব্যাপারটা একদমই এমন নয়। ব্যাপারটা হয় যখন চারপাশ নীরব থাকে এবং মানুষের আনাগোনা কম থাকে, বিশেষ করে রাত 12টা এবং দুপুর 2টা-3টা, এই সময়টা যেমন ভর দুপুর, যখন মানুষ কিনা সবাই নিজের বাড়িতে থাকে এবং রাস্তাঘাট আশপাশ এই জায়গাগুলোতে মানুষের আনাগোনা কম থাকে, তখনই কিন্তু অসহায়দের অস্তিত্ব বিলীন হয়ে যায়, এমন কিন্তু নয়। একদমই তাই। এবং এই সময়টা এরকম ঠিক ভর দুপুর বেলা ছিল, এবং তখন শুনশান। এবং আমি লিসনারদের জন্য আরো ক্লিয়ার করে বলতে চাই যে আমি তখন একদম একটা নির্জন একটা গ্রামে ছিলাম, একদম নর্মাল যেখানে কোনো মানুষজন নেই, একদম সেরকম একটা হ্যাঁ অজপাড়াগা। এবং সেখানে হচ্ছে আমি আমার একটা বন্ধু ছিল। তো একবার হয়েছে যে আমরা দুপুরবেলা আমরা বাড়ি ফিরছিলাম, তো সেখানে আশপাশ শুনশান, কোনো দোকানপাট নেই। এবং সেটা বলছিলাম যে এখন থেকে অলমোস্ট 10-15 বছর আগের যেহেতু ঘটনাটা, তখন কিন্তু আরো মানে এখন যখন রাস্তাঘাটে রাতে দুপুরে সবসময় লোকজন থাকে, বাট তখন আসলে সেরকম কোনো লোকজন ছিল না। তো আমরা দুপুরবেলা বাড়ি ফিরছিলাম,
তো একটা দমকা বাতাস, প্রচন্ড বাতাস, এবং সেখানে বৃষ্টি নেই বা এরকম যে হয় না যে ঝড় বাদলে যেমন বৃষ্টি হয় তেমন কোনো কিছু নেই, বাট প্রচন্ড বাতাস, মানে বাতাসে সবকিছু, হ্যাঁ বাতাসে সবকিছু নিয়ে যাচ্ছে। বাতাসটা কি শুরু থেকেই ছিল না, তোমরা পথ চলছো না, এমন একটা সময়? রাস্তা যে মানে হয় না যে অনেক জায়গায় থাকে যে ঘর বাড়ি থাকে, বাট ওই জায়গাটাতে কিছুই ছিল না। হ্যাঁ, গ্রামের বিস্তীর্ণ জায়গায় থাকে যে মেঠো পথ, হ্যাঁ। চারপাশে শুধু গাছ আমরা বা, ওই যে ধান ক্ষেত, ক্ষেত হ্যাঁ রয়েছে। হ্যাঁ ধান ক্ষেত ছিল, হুম। এবং সেই ধান ক্ষেতটা এমন না যে শুকনো ধান খেতে লোকজন থাকে, বাট সেখানে একদম নর্মাল যখন ধান চাষ করা হয় একদম পানি কাদা থাকে, সেই টাইমটাতে আসলে